প্রতিযোগিতা বেশি হয়, আর মুসলিম সাবগ্রুপগুলি এমন ভাবে ফেলা হয়েছে যেখানে প্রতিযোগিতা কম হয়। 2025 সালের যে প্রথম দফার পার্ট 1 যে শ্রেণীবিন্যাস হয়েছে তার মধ্যে 51টি সাবগ্রুপকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে 46টি মুসলিম সাবগ্রুপ। পার্ট 1 এর যে বিজ্ঞপ্তি তাতে 46টি মুসলিম সাবগ্রুপ এবং 5টি নন মুসলিম সাবগ্রুপ বা হিন্দু সাবগ্রুপ। অর্থাৎ পার্ট 1 এর যে সরকারের বিজ্ঞপ্তি তাতে 90.19% মুসলিমরা ওবিসির সংরক্ষণ পাচ্ছে পার্ট 1 এর বিজ্ঞপ্তি অনুযায়ী। পার্ট 2 বিজ্ঞপ্তি অনুযায়ী 25টি সাবগ্রুপ এবং এই 25টি সাবগ্রুপের মধ্যে 21টি মুসলিম শ্রেণীভুক্ত এবং নন মুসলিম 9টি। ফলে 84% 25টির মধ্যে 21টি মুসলিম এবং 4টি নন মুসলিম। তার ফলে 84% এখানে মুসলিম জনগোষ্ঠীর মানুষ তারা ওবিসি সংরক্ষণ পাচ্ছে। 25 সালে পার্ট 1, পার্ট 2 এবং পুরনো হিসেবে পুরনো যে 66টি সেখান থেকে 2টি বাদ দিয়ে 64টি, সব মিলিয়ে 25 সালের যে নতুন সরকারের বিজ্ঞপ্তি তাতে 140টি জাতি বিরাদরিকে বা 140টি সাবগ্রুপকে ওবিসি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 76টি সাবগ্রুপ মুসলিম এবং 64টি আগেই যা ছিল হিন্দু। অর্থাৎ নিউ ইনক্লুশনের আপনারা দেখছেন একটি পার্টে 90%, অন্য পার্টে 84% মুসলিমদের এই সংরক্ষণের আওতায় দেওয়া হয়েছে। এবং কিভাবে কম্পিটিশনটা হয়েছে, কিভাবে মিশিয়ে দেওয়া হয়েছে এ আর বি, সেটা আপনাদের আরো সহজভাবে বলার জন্য যে মুসলিম এ ক্যাটাগরি তার মধ্যে 7% সংরক্ষণ আছে। এই 7% সংরক্ষণের সুবিধা পাচ্ছেন 49টি সাবগ্রুপ। 49টি সাবগ্রুপ, এই 49টি সাবগ্রুপের মধ্যে 35টি মুসলিম, 14টি হিন্দু। অর্থাৎ 71.43%, 71.43% মুসলিমরা এখন ওবিসি এ ক্যাটাগরির সংরক্ষণ পাচ্ছেন। এবং ওবিসি বি ক্যাটাগরি অর্থাৎ 10% সংরক্ষণ যেখানে, সেখানে 91 সাবগ্রুপকে রাখা হয়েছে। এই 91 সাবগ্রুপের মধ্যে 43টি মুসলিম এবং 48টি হিন্দু সাবগ্রুপ। তো তার ফলে এখানে প্রায় 56% মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। আমাদের স্পষ্ট বক্তব্য যে সরকার মুসলমান সমাজের প্রায় 93-94% মানুষকে ওবিসি সংরক্ষণের কায়দায় আনার সংরক্ষণের আওতায় আনার জন্য ঘুর পথে এ এবং বি ক্যাটাগরাইজেশন 7%, 10% এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ঘুরিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং একেবারে ধর্মীয় বিচারে। কারণ যেভাবে অতি তৎপরতার সঙ্গে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে প্রশ্নাবলী, সেসবকে মান্যতা না দিয়ে একটি লোক দেখানো সার্ভের মাধ্যমে বেঞ্চমার্ক সার্ভে নাম দিয়ে এই জিনিস করা হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল যে বেঞ্চমার্ক সার্ভেতে নাম দেওয়া হলো, সেই বেঞ্চমার্কিংটা কি? এই যে পিছিয়ে থাকা, তবেই না সে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই ব্যাকওয়ার্ডনেসের বেঞ্চমার্কটি কি, সেই বেঞ্চমার্কের ডেফিনেশন কি ছিল সরকার তা ঘোষণা করেনি, অ্যাডিকুয়েটলি পাবলিসিটি করেনি। হিন্দু ওবিসিরা জানতো না। বিভিন্ন হিন্দু ওবিসি সমাজ তারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে এ নিয়ে তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন, তাদের অভিযোগ জানিয়েছেন। তার ফলে সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র। এমন একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের চলা মামলায়, যে মামলার উপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর যেখানে স্থগিতাদেশ নেই এবং তার পরিপ্রেক্ষিতে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট বলে দিয়েছে যেখানে স্পষ্টভাবে যে 2010 সালের আগের রোস্টার মেনে রাজ্য সরকার ভর্তি করতে পারে বা নিয়োগ করতে পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু আপনারা এখনো জানেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, শুধুমাত্র মুসলমান ছাত্রদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি,
তার কারণ 17% ওবিসি সংরক্ষণে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে হিন্দু ওবিসিদের জন্য রাজ্য সরকার কোনোভাবে হাইকোর্টের বলে দেওয়া রায় মানতে মানছে না। এখন আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাতিল করে দেওয়া 12 লক্ষ সার্টিফিকেট এবং ধর্মীয় বিচারে যে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হয়েছিল সে নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে। এমন একটি পরিস্থিতিতে গতকাল রাজ্যের মুখ্য সচিব তিনি 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করে দিয়েছেন এবং লেবার ডিপার্টমেন্ট থেকে মুখ্য সচিবের সই করা বিজ্ঞপ্তি, শ্রম দপ্তর যে 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করে সে 100 পয়েন্ট রোস্টারে ওবিসি এ এবং ওবিসি বির যে নতুন রোস্টার, অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি নিয়োগে ওবিসি এ এবং ওবিসি বির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে দিয়েছে, যা বেআইনি। এবং সরকার কোনোভাবে মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন এই জিনিস করেছে। এবং আমাদের ধারণা যে সরকার এর মাধ্যমে অত্যন্ত চালাকি করে আসলে ওবিসি সংরক্ষণের, হিন্দু ওবিসিদের যে সংরক্ষণ দেওয়ার যে পথ প্রশস্ত হয়েছিল সেটাকেই ভেস্তে দিতে চাইছে। কারণ রাজ্য সরকারের আমলা, রাজ্য সরকারের শ্রম দপ্তর, রাজ্য সরকারের আইন বিচার বিভাগ তারা প্রত্যেকেই জানে যে যখন 19 তারিখে সুপ্রিম কোর্টের মামলা আছে সেখানে যখন রাজ্যকে এ নিয়ে রিপ্রেজেন্টেশন দিতে হবে, রাজ্যকে অ্যাফিডেভিট দিতে হবে, সেই সময় একটি জায়গায় যেখানে ফয়সলাই হয়নি এ আর বি ক্যাটাগরাইজেশন থাকবে কি থাকবে না, ধর্মীয় কারণে মুসলমানদের সংরক্ষণ থাকবে কি থাকবে না, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের, কলকাতা ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখবে কি খারিজ করে দেবে, তার আগেই কিভাবে ওবিসি সংরক্ষণ এ এবং বি ক্যাটাগরির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বার করার পর রোস্টার প্রকাশ করতে পারেন। এর অর্থ হচ্ছে যে যে মুহূর্তে সরকারের এই রোস্টার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে কিসের ভিত্তিতে আমরা যখন মামলাটি বিচারাধীন রয়েছে, আমরা যখন মামলা দেখছি, কিসের ভিত্তিতে আপনারা এই রোস্টার প্রকাশ করলেন। আমরা মনে করছি এটা সুপ্রিম কোর্টেরই অবমাননা, হাইকোর্টের তো অবমাননা বটেই। আসলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 2010 সালের আগের পরিস্থিতি অনুযায়ী যে সংরক্ষণ দেওয়ার পথ খুলে দিয়েছিল, অর্থাৎ হিন্দু ওবিসি এবং সেখানে কিছু মুসলিম, 11টি মুসলিম জাতিগোষ্ঠীও ছিল, তাদের যে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছিল সেই ব্যবস্থা কার্যত তাতে মান্যতা না দিয়ে এই একতরফা ভাবে এই 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে নিয়োগের পথ, নিয়োগ চালু রাখার কথা বলছে। ইতিমধ্যে আমরা খবরও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সরকারি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানেও ওবিসি এ এবং বি হাইকোর্টের রায় না থাকার পরেও বেআইনি ভাবে বাতিল হওয়া সার্টিফিকেট দেখেও নিয়োগ হয়েছে। যে মামলাকারীরা আছে সেই মামলাকারীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে যে বিচারাধীন মামলা সেখানে এবং সুপ্রিম কোর্টে নিয়ে তৎপর হবেন। এবং ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে হিন্দু ওবিসিদের উপর এই বঞ্চনা নিয়ে আগামী 1-2 দিনের মধ্যেই আমরা ওবিসি কমিশনের সামনে দিনভর ধর্ণা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের শুধু বক্তব্য যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় দেখেই রাজ্যের নতুন 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করতে পারতেন, কিন্তু তা না করে আসলে হিন্দু ওবিসিদের বঞ্চনা এবং হিন্দু ওবিসিদের সংরক্ষণের পথ খুলে দিতে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে মান্যতা না দিয়ে হিন্দু ওবিসিদের সংরক্ষণ যাতে, এই সুবিধা যাতে হিন্দু ওবিসিরা না পায়, সেই কারণেই এই 100 পয়েন্ট রোস্টার ইচ্ছাকৃতভাবে চালাকি করে প্রকাশ করে দিয়েছে, ঠিক যেদিন মামলা আছে তার 7 দিন আগেই। আমাদের তরফ থেকে আজকে এটুকুই বলার ছিল। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে জানতে চাইতে পারেন। আমরা সম্ভবত 17 তারিখ মঙ্গলবার
ওবিসি কমিশনের সামনে দিনভর ধর্ণা অবস্থান চলবে। আরেকটা বিষয়, কলকাতায় দেখা গেল যে তৃণমূলের 21শে জুলাই সংক্রান্ত বৈঠক ছিল, সেই বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল সেন দুজনকেই টাকা বলে, এবং অনুব্রত মণ্ডল এত বিতর্কের পরেও তিনি সপরিমাণে এলেন। যদি বলা হচ্ছে যে তাদের একসঙ্গে চলার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে কোনো বাইরে বিতর্ক কোনো করতে না, তো এত কিছুর পরেও অনুব্রত মণ্ডলকে দল তাহলে স্বীকৃতি দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে স্বীকৃতি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় নেই। অনুব্রত মণ্ডল 5 দিন শয্যাশায়ী ছিলেন হোমিওপ্যাথ এক চিকিৎসকের চিকিৎসার ভিত্তিতে। উনি ওষুধ এত কড়া ডোজের খান যে ওই বুলি ওনার মুখ দিয়ে বেরোয়, কিন্তু চিকিৎসা করেন ওনার হোমিওপ্যাথ। আমি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপর আমি আস্থা রাখি না তা না, আমিও নিজে হোমিওপ্যাথের ভরসায় অনেক কিছু করি, কিন্তু কড়া ডোজের ওষুধ, যে ওষুধের প্রতিক্রিয়ায় ধরনের বুলি বেরোয়, তার পরিপ্রেক্ষিতে ওনার দেখলাম যে ডাক্তার যিনি ওকে বেড রেস্টে থাকতে বলেন তিনি একজন হোমিওপ্যাথ। অসুবিধা কিছুই নেই। ঠিক 5 দিন পর আমরা সরাসরি বলছি, মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে, অভয়ে এবং প্রশ্রয়ে অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে গেছিলেন। 250 নম্বর এফআইআর আজও প্রকাশ পেল না। ওই 250 নম্বর এফআইআর এ পুলিশ কি অভিযোগ করেছিল অনুব্রত মণ্ডলের, এইটুকু জানানোর হিম্মত আজ অব্দি হলো না। ওই অডিও ক্লিপে রাজ্য পুলিশের ডিজির নাম করে কথা বলা হয়েছে। কি ভাষায়, কি টোনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে অনুব্রত মণ্ডল কথা বলছেন। আমরা বারবার প্রশ্ন করেছি, যদি ওই কল ঠিক ছিল না, ফেক ছিল, তাহলে রাজ্য পুলিশের ডিজির অফিস থেকে কেন ওই রকম কোনো ফোন তিনি পাননি তা বলা হয়নি। তাই অনুব্রত মণ্ডল হোক বা কাজল শেখ হোক, এ নিয়ে আপনারা চিন্তাগ্রস্ত হতে পারেন। আমরা যারা বীরভূমের মানুষ তারা জানি, যারা এই প্রকৃতিরই জীব, এবং তৃণমূল কংগ্রেসেরও এদের ছাড়া উপায় নেই। এই সংস্কৃতিতেই ওরা বীরভূমে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসকে বাড়িয়ে চলেছে। বাঁদরের পিঠে ভাগ হয়ে নিয়ে বাঁদরামিও চলতে থাকে, কিন্তু লক্ষ্য যখন পিঠে ভাগ আর পিঠে খাওয়া, তখন সেই বাঁদরামিকে আপনারা বেশি নজর দেবেন না। পিঠে কিভাবে খাচ্ছে সেটা দেখুন। তাই পিঠে ভাগাভাগির খেলায় 2 বাঁদরের, 3 বাঁদরের, 4 বাঁদরের লড়াই নিয়ে আপনারা বিচলিত হবেন না। পিঠে কিভাবে খাচ্ছে সেটা দেখুন। খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন যে মহেশতলায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত দোকান, বাড়ি, পরিবার, তাদের সব রকমের সাহায্য করতে হবে এবং সব রকম ভাবে পাশে থাকতে হবে। সেবাশ্রয়ে সেবাব্রতী কোথায়? তার কোনো বিবৃতি নেই কেন? সবকিছুতেই তো ডায়মন্ড হারবার নাকি মডেল হয়। তো পিসির এই পুলিশের রাজত্বে ডায়মন্ড হারবার মডেল এখনো হচ্ছে না। এখন আমরাও তো বলছি এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, যেখানে লুঙ্গি বাহিনী এসে তুলসী মঞ্চ ভেঙে দিয়ে যায়, যেখানে লুঙ্গি বাহিনী এসে হিন্দুদের দোকানে হামলা করে, যেখানে লুঙ্গি বাহিনী এসে পুলিশের সামনে হিন্দু মায়েদের সম্ভ্রমহানি করে। এখানে ডায়মন্ড হারবার মডেলের প্রণেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেন? তার মুখের বুলি কোথায়? তার কবে বুলির অভিষেক হবে আমরা জানতে চাই। স্থানীয় নেতা না, তিনি সেখানে পৌঁছান, করজোরে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান, এবং হিম্মত থাকলে ওই তুলসী প্রাণ প্রতিষ্ঠা করুন, ওখানে তুলসী গাছ প্রতিষ্ঠা করুন। জীবনমালাতেও অভিযোগ পাওয়া গেছে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে যে জমি সংক্রান্ত বিচার করতে গেলে তাদের স্থানীয় নেতাদের টাকা দিতে হবে, এবং তোলাবাজি টাকা দিতে না পারায় একই পরিবারের 2 মহিলা সহ মোট 7 জনকে। দেখুন, পশ্চিমবঙ্গের জীবনতলা কি মরণতলা সব জায়গার একই অভিজ্ঞতা, এবং প্রত্যেকে জীবনতলায় শওকত আছে, মরণতলায় অন্য কোনো জাহাঙ্গীর আছে, না অন্য কেউ আছে, এবং এটাই তৃণমূলের সংস্কৃতি। সেই কারণেই তো তৃণমূলকে আমরা তোলামূল বলি। তোলা ছাড়া, কাটমানি ছাড়া, সিন্ডিকেট বাজি ছাড়া, আপনার জমির রেকর্ড বার করা থেকে বাড়ির এসি লাগানো পর্যন্ত আপনার নিষ্কৃতি নেই। এই সংস্কৃতির মুক্তি তৃণমূল কংগ্রেসকে সমূলে বিনাশ করা এবং পরাস্ত করা। নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা, তার নাম। দেখুন, নিউটন একটি শুধুমাত্র উদাহরণ নয়। নিউটন মুষ্টিমেয় কয়েকটি পেতে পারেন,
কিন্তু বাংলাদেশের সীমান্তের জেলাগুলিতে নিজামুদ্দিনদের সংখ্যা অসংখ্য। এরকম হাজার হাজার লাখো লাখো নিউটন হোক বা নিজামুদ্দিন হোক, তারা এসে ভোটার লিস্টে নাম তুলছেন। এবং এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে না। সম্প্রতি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশনের একজন সিস্টেম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বারাসতের এক তৃণমূল নেত্রী তিনি বলছেন যে ওপার থেকে এসো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিভাবে বানাতে হয় সে আমরা প্যাকেজে বানিয়ে দেবো। তারপরে তৃণমূল তার ভোট ব্যাংককে তৈরি করার জন্য ওপারের নিউটন হোক বা নিজামুদ্দিন হোক, তাদেরকে এপারে নিয়ে এসে ভোটার সচিত্র ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের কাছে সেদিনও গিয়ে বলে এসেছি, যেটা আপনাদের দায়িত্ব, যে কোনো মূল্যে এই ধরনের ভোটারদের চিহ্নিত করা, ডাউটফুল ভোটারদের, এবং তাদের নাম বাদ দেওয়া। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছেন যে চলতি ভোটার তালিকা সংশোধন এবং আগামী আগস্ট মাস থেকে শুরু হওয়া যে বিশেষ তালিকা সংশোধনের কাজ হবে, তাতে বাংলাদেশি ভোটারদের বিষয়টি তারা চিহ্নিত করবেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশি ভোটারদের গ্রেপ্তার করা হবে। পাক নাগরিক আজাদ মল্লিকের হাত ধরে 78 জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং সেখানে পাকিস্তানের যে আজাদ মল্লিক শুধু এক না, লং টার্ম ভিসাতে পশ্চিমবঙ্গে এখনো প্রায় 90 জন পাকিস্তানি রয়েছে। তাদের মধ্যে এই পুরো প্রক্রিয়াতে আপনারা জানেন যে চন্দননগরের কাছে একজনকে, শুধুমাত্র এক বৃদ্ধাকে ধরা হয়েছিল। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে লং টার্ম ভিসা নিয়ে এসে ভিসা ক্যান্সেল করে, ভিসা বাঙ্ক করে যারা এখানে মিলিয়ে গেছেন, এই 90 জন পাকিস্তানিকে খুঁজে বের করে পাকিস্তানে পাঠানো হয়নি। এই সরকার পাক প্রেমী, সেটা আমরা বলছি না, পাকিস্তানের টেলিভিশনে পাকিস্তানের অ্যানালিস্টরা বলছেন যে তাদের একজন মানে গুণগ্রাহী রয়েছেন ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে আজাদ মল্লিকরা এখানে ফুলে ফলে বিকশিত হবে, সেটাই স্বাভাবিক। আর এই আজাদ মল্লিকদের চিহ্নিত করার কাজ যেভাবে ইডি করেছে, যেভাবে এই মামলাটি মানি লন্ডারিং এর মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, ধীরে ধীরে এমন আরো আজাদ মল্লিক এবং আজাদ মল্লিকের মদতদাতারা চিহ্নিত হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফিরহাদ হাকিম বলছেন যে কারোর চাকরি হারাদের উদ্দেশ্যে যে কারোর প্ররোচনায় পা দেবেন না, আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে অতিরিক্ত প্ররোচনা দেওয়ার ফলে তো চাকরি বিক্রি হলো, এবং তার ফলেই তো আজকে 26,000 শিক্ষক এবং অশিক্ষক, শিক্ষিকা এবং মহিলা শিক্ষক কর্মচারী তারা চাকরি হারা হলেন। এদের মধ্যে অনেকে যোগ্য, অনেকে অযোগ্য। তারা প্রত্যেকেই বলছেন যে শিক্ষক বা শিক্ষিকার অভিনয়টা ডিসেম্বর পর্যন্ত করেনি, এরপর তো আমাদের পথে বসতে হবে। এবং বারবার ভারতীয় জনতা পার্টি কনসিস্টেন্টলি বলছে এই পুরো প্রক্রিয়ায়, চাকরি বিক্রি প্রক্রিয়ার দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের, দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরহাদ হাকিমকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্বের কথা স্মরণ করান। ঘাটে টাকার বান্ডিল, সেই টাকা গুনতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের, আর সরকারি চাকরির প্রতারণার ফাঁদ বলে তদন্তকারীরা মনে করছেন ঘটনাস্থল। আমরা ভেবেছিলাম আমাদের মোটা মন্ত্রী এবং তার বান্ধবীর খাটের তলাতে যে টাকা আছে সেটাই হয়তো একজনের টাকা, কিন্তু এখন দেখছি আপনারা আবার অন্য জায়গার টাকার সন্ধান দেখাচ্ছেন। তার মানে তদন্তকারী সংস্থাগুলিকে আমরা অনুরোধ করব যে শুধুমাত্র বান্ধবীর খাটের তলার টাকাটাই টাকা না, আরো অনেক টাকা আছে, সেই টাকা আপনারা খুঁজে বের করুন। রবীন্দ্রনগরের আইসিকে বদল করা হলো, তাকে দার্জিলিং এ পাঠিয়ে দেওয়া হলো, এতে কি পরিস্থিতির বদল হবে? কোনো পরিস্থিতির বদলই হয়নি। মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, বেদগোনার ঘটনার পর সেখানকার তো পুলিশ সুপারকেও বদলে দেওয়া হয়েছে। সেখানে কি হিন্দুরা সুরক্ষিত আছে? কেন হিন্দুরা বলছে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই? রবীন্দ্রনগর, সন্তোষপুর, আখড়ার হিন্দুরাও আজ আতঙ্কিত। আমরা দেখেছি তুলসী মঞ্চটি যখন ভাঙা হচ্ছে, অনতি দূরে দাঁড়িয়ে আছে মুকুল মিয়া। মুকুল মিয়ার মধ্যে কোনো রিয়াকশন নেই। কেন নেই? মুকুল মিয়া ভালো জানেন। কিন্তু রাজ্য সরকার এই বদলি করে আসলে মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু অপরাধীরা ছাড় পেয়ে আছে, নিরপরাধ কিছু মানুষকে ধরে গ্রেপ্তার করা হয়েছে।